নেত্রকোনার কোনো এক এলাকার বাসিন্দা। আমি এই ঘটনায় আমার নিজের নাম বা এলাকার এক্স্যাক্ট লোকেশন বলছি না, কারণ যদি সেই ব্যক্তিরা এই ঘটনাটি শুনে থাকেন যাদের নিয়ে আজকের এই ঘটনা, তবে তাদের জীবনে নেমে আসবে এক সীমাহীন দুর্ভোগ। এই ঘটনাটি আজ থেকে 2 বছর আগের। আমি যেখানে থাকি সেখানে বেশিরভাগই ছোট ছোট বাড়ি এবং প্রায় সব বাড়ির লোকেরাই বাসা ভাড়া নিয়ে সেখানে বসবাস করে। এই এলাকার অধিকাংশ মানুষই বহু বছর ধরে এখানে থাকছেন, তাই স্বাভাবিকভাবেই আমরা সবাই একে অপরকে খুব ভালোভাবে চিনি। আমাদের গলিটা বেশ লম্বা এবং গলির প্রবেশ মুখ থেকে তৃতীয় বাড়িটাই আমাদের। যে বাড়িটিকে কেন্দ্র করে এই ঘটনা, সেটি গলির একেবারে শেষ মাথায় অবস্থিত হওয়ায় এর 2টি প্রবেশ পথ ছিল। একটি প্রবেশ পথ ছিল মূল গলির ভেতরে, আর অন্যটি ছিল ওই বাড়ির ড্রয়িং রুমের দিকে, যা সরাসরি গলির পেছনের দিকে খুলত। অর্থাৎ ওই বাড়িতে আসা যাওয়ার জন্য 2টি পৃথক রাস্তা ছিল। যে পরিবারটি ওই বাড়িতে থাকতেন আমরা ওনাদের অনেক দিন যাবত চিনি। ওনারা অত্যন্ত ভদ্র এবং শালীন মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। সম্প্রতি ওনারা ফুল ফ্যামিলি সহ দুবাইতে স্থানান্তরিত হয়েছেন এবং ওনাদের মা নিজের বড় ছেলের কাছে থাকার জন্য আমেরিকা চলে গেছেন। ওনারা বাড়িটা ভাড়া দিতে যখন চেয়েছিলেন তখন আমার সঙ্গে এ বিষয়ে কথাও হয়েছিল। তিনি বলেছিলেন যদি আমার পরিচিত কোনো ভালো পরিবার থাকে তাহলে আমি যেন অবশ্যই ওনাকে জানাই। উনি বাড়িটা খালি ফেলে রাখতে চাননি, কারণ ওনার মতে বাড়িটায় কেউ থাকলেই ভালো। অনেক ফ্যামিলি বাড়িটি দেখতে এসেছিল, কিন্তু তখন পর্যন্ত কাউকেই চূড়ান্তভাবে নির্বাচন করা হয়নি। তিনি চেয়েছিলেন ভাড়াটিয়া যেন কোনো পরিচিত মানুষ হয়, কারণ তিনি নিজে বিদেশ থাকবেন। তাই এমন একটি ভালো পরিবার পেলে সুবিধা হতো যেন ভবিষ্যতে পরিবারের সঙ্গে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, না ওনাদের নিজেদের, না বাড়ির আশেপাশের লোকজনদের। ওনার হাতে সময়ও খুব কম ছিল। যাই হোক, আমার পরিচিত এমন কোনো পরিবার ছিল না যারা ঠিক সেখানেই থাকতে চাইছিল। যেহেতু ওনাদের দেশ ছাড়ার সময় প্রায় কাছাকাছি চলে এসেছিল, সেহেতু ওনারা শেষ পর্যন্ত বাড়িটি একটি প্রপার্টি ডিলারের হাতে তুলে দিলেন, যেন তিনি সবকিছু দেখে শুনে বাড়িটি ভাড়া দিতে পারেন। এরপর খুব দ্রুতই ওনারা দুবাইতে চলে গেলেন। ওনাদের যাওয়ার কিছুদিন পরেই সেই স্টেট এজেন্ট বাড়িটি ভাড়া দিয়ে দেন। আমরা যেহেতু একই গলিতে থাকতাম, তাই আসা যাওয়ার সময় আমরা একে অপরকে দেখতাম এবং চিনতাম। কিন্তু নতুন ভাড়াটিয়া কারা ছিল, কোথা থেকে এসেছে, সে সম্পর্কে আমাদের কিছুই জানা ছিল না, কারণ যারা এসেছিল ওনাদের সঙ্গে খুব বেশি মালামালও ছিল না, আর ওনারা আমাদের সঙ্গে দেখাও করেননি। তাই আমরাও ওনাদের সঙ্গে আলাপ করার সুযোগ পাইনি। এমনকি মালপত্র আনার দিনেও আমরা ওনাদের বাড়ি থেকে বের হতে দেখিনি। শুধু দেখেছিলাম একটা গাড়িতে করে কয়েকজন লোক কিছু দরকারি জিনিসপত্র নিয়ে ওই বাড়িতে ঢুকছে। না ছিল কোনো আসবাবপত্র, না ফ্রিজ, না টেলিভিশন, না অন্য কিছু। এমন কোনো বড় জিনিস আমরা ওনাদের সঙ্গে নামাতেই দেখিনি। যাই হোক, আমরা প্রাথমিকভাবে ভাবলাম হয়তো ওনারা স্থানীয়ভাবে স্থানান্তরিত হওয়ার পর ওনাদের বাকি সব জিনিসপত্র নিয়ে আসবেন, কারণ আসবাবপত্র ছাড়া তো আর জীবন চলতে পারে না। ওনারা ছিলেন অত্যন্ত নিরস প্রকৃতির মানুষ, কারো সঙ্গে কথা বলতেন না, এমনকি সালাম বা কুশলাদিও বিনিময় করতেন না। মাঝে মাঝে আমরা দেখতাম ওনাদের বাড়ির 2 জন পুরুষ সদস্য বাইরে থেকে কিছু জিনিস আনতে গেলেই কেবল বাইরে যেতেন। ওই বাড়ির মহিলাদের আমরা একবারও দেখিনি। শুধু একবার একজনকে ফুললি বোরখা পরা অবস্থায় বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আমরা যখন ভেতরে যাওয়ার চেষ্টা করছিলাম তখন দেখলাম আমরা মহল্লার সবাই আমাদের প্রথা অনুযায়ী কিছু না কিছু খাবার তৈরি করে ওনাদের বাড়িতে স্বাগত জানানোর জন্য পাঠানোর চেষ্টা করছিলাম, কিন্তু কেউ দরজা খুলল না। ওনাদের কাজকর্ম আমাদের কাছে বেশ সন্দেহজনক মনে হয়েছিল। ওনারা খুব অল্প সময়ের জন্য বাইরে যেতেন এবং দ্রুতই বাড়িতে ফিরে আসতেন। বাড়ির প্রতিটি দরজা এবং জানালা সবসময় শক্ত করে বন্ধ থাকত। এই সমস্ত বিষয় আমাদের জন্য বেশ অদ্ভুত ছিল। কিছুদিনের মধ্যেই মহল্লার এই পরিবারটিকে নিয়ে নানা রকম গুজব ছড়াতে শুরু করল। এই বাড়ির ঠিক পাশের বাড়িটা ছিল আমাদের মহল্লার এক ছোট ভাইয়ের। সে একদিন মহল্লার সবাইকে জানালো যে ওই বাড়ি থেকে ছাগলের ডাকের মতো আওয়াজ আসছে। হ্যাঁ, আমি একবার দেখেছিলাম যে ওনারা একটা ছাগল নিয়ে ওই ঘরে ঢুকেছে, যদিও তখন কোরবানির বা ঈদের মৌসুম ছিল না। আমি তখন ভেবেছিলাম হয়তো ওনাদের কোনো পশুপালনের ব্যবসা থাকতে পারে। তখন আমাদের এক বুড়ো দাদু আমাকে বললেন, বাবা, জীবনটা বুঝে চলতে হয়।
এই চুল তো আর রোদে সাদা হয়নি। যদি পশুপালনের খামারি হতো তাহলে কি ওনারা এভাবে একটা ছাগল নিয়ে ঘরে রাখত? আর কেই বা নিজেদের বসবাসের ঘরে ছাগল রাখে? তুমি তো জানো এই ঘরটা তেমন বড়ও নয়। ওই দাদুর কথাগুলো একদম যুক্তিযুক্ত ছিল। আমি বললাম, আপনার ঘর তো একদম কাছে, আপনি না হয় একবার ওনাদের কাছ থেকে ব্যাপারটা জানার চেষ্টা করুন। তখন তিনি বললেন, ওরা তো কারো সঙ্গেই কথা বলে না, সালামের জবাব পর্যন্ত দেয় না। চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে নিজেদের কাজ সেরে আবার নিঃশব্দে ঘরে ফিরে যায়। যে মানুষ সালামের জবাব দেয় না, আমি তার সঙ্গে কিভাবে কথা বলবো বলতো? ওরা সামনে দিয়ে এমন ভাবে চলে যায় যেন কানে কিছুই শুনে না, চোখে কিছুই দেখে না। আমি নিজেও এই বিষয়টা লক্ষ্য করেছিলাম, তাই আমি প্রতিবেশীদের বলেছিলাম, আপনারা ওনাদের উপর কড়া নজর রাখুন, না হলে বাড়িওয়ালাকে দুবাইয়ে ফোন করে সবটা জানাতে হবে। এখন আমি প্রায়ই বাইক পার্ক করার সময় বা বাইরে থেকে আসা যাওয়ার সময় ওই বাড়িটির দিকে একবার নজর দিই। এই ভেবেছে হয়তো কাউকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখব এবং তার সঙ্গে কথা বলতে পারবো, কিন্তু এমনটা কখনোই হতো না। বাড়িটা সবসময় বন্ধ থাকত। গলিতে যে ছেলেরা খেলাধুলা করত সেই বাচ্চারা একদিন বলল যে ওই বাড়ির কেউ ময়লা ফেলে না, আর যখন পরিচ্ছন্নতা কর্মীরা আসে তখন ওনারা সেই পরিচ্ছন্নতা কর্মীদেরও মানা করে দেয়। এটা আমার জন্য বেশ অবাক করার মতো একটা ব্যাপার ছিল। তার মানে হয় ওনাদের বাড়িতে কোনো ময়লাই হয় না, অথবা ওনাদের কোনো পরিচ্ছন্নতা কর্মীর প্রয়োজন পড়ে না। একবার আমাদের এক পরিচ্ছন্নতা কর্মী বলেছিলেন যে ওরা ময়লা আমাদের দেয় না, নিজেরাই কোথাও দূরে ফেলে দিয়ে আসে। আমি জানি না ওদের ময়লার মধ্যে এমন কি থাকে। এইসব কথা শুনে আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। আসলে এরা কারা? আমি যেহেতু একজন বাবা, তাই প্রতি সপ্তাহান্তে ছেলেদের নিয়ে কোথাও না কোথাও ঘুরতে যেতাম। এমনই এক সন্ধ্যায় আমি ওই দুজন লোককে একটা পিৎজার রেস্টুরেন্টে দেখেছিলাম। ওনারা মাস্ক পরে দুজন মেয়ের সঙ্গে বসে কথা বলছিলেন। আমি আড়াল থেকে ওনাদের দিকে নজর রাখছিলাম। ওনারা সেখানে কিছু অর্ডার দিলেন না। সেই দুজন লোক মেয়েদের সঙ্গে খুব নিচু স্বরে কিছু জরুরি কথা সারছিলেন। কথাগুলো কি ছিল তা দূরত্বের কারণে আমি শুনতে পাইনি, কিন্তু আমি দেখলাম মেয়েরা দুটো খাম ওই ছেলেদের হাতে তুলে দিল। ছেলেরা খাম দুটো নিয়ে একটা কাগজে কিছু লিখে সেখান থেকে চলে গেল, আর ওই দুই মেয়ে একটা রিক্সা নিয়ে নিজেদের বাড়ির দিকে রওনা হলো। আমি আর আমার স্ত্রী পুরো ঘটনাটা নিজেদের চোখে দেখলাম। আমরা যখন ঘটনাটা দেখছিলাম তখন কিছুই বুঝতে পারছিলাম না যে ঠিক কি ঘটছে বা কি নিয়ে চুক্তি হচ্ছে। যাই হোক, সময় কেটে যাচ্ছিল। ওনাদের বাড়িতে আমরা কাউকে আসতে দেখছিলাম না, কাউকে যেতেও দেখছিলাম না। আমরা মহল্লার সবাই মিলে এলাকার মুরব্বীদের অভিযোগ জানালাম। মুরব্বীরা আমাদের বললেন, এমন কোনো অভিযোগ তো নেই যার ভিত্তিতে আমরা ওনাদের বাড়িতে যেতে পারি বা ওয়ার্নিং দিতে পারি। ওনারা একা বাড়ি থেকে বের হয়, একাই ফেরে এবং চুপচাপ থাকে। তাহলে আমরা কি অভিযোগ নিয়ে ওনাদের বাড়িতে যাব? ওনারা আপনাদের সঙ্গে মেশে না বা যোগাযোগ রাখে না। আপনাদের কথাগুলো হয়তো ঠিক, কিন্তু এই সব কিছুর উপর ভিত্তি করে ওনাদের বাড়িতে গিয়ে তো প্রশ্ন করতে পারি না। আমি তখন দুবাইতে বাড়ির মালিককে ফোন করলাম। বললাম, আপনি এই বাড়ি কাদের কাছে ভাড়া দিয়েছেন? তখন তিনিও সবটা শুনে বেশ চিন্তিত হয়ে পড়লেন। তিনি বললেন, আমি তো জানি না এরা কারা। আমি তো শেষ মুহূর্তে এস্টেট এজেন্টের হাতে বাড়িটা দিয়েছিলাম, তিনি এই বাড়ি ওনাদের হাতে তুলে দিয়েছেন। আমি ভাড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বললেন, ভাড়া তো সবসময় চলে আসে। আমি অ্যাকাউন্ট নাম্বার চাইলে তিনি বললেন, ভাড়া আমার কাজিনের নগদ অ্যাকাউন্টে আসে, আর ওই এজেন্ট টাকাটা ট্রান্সফার করে দেয়। টাকাটা আমার কাজিনের কাছেই থাকে। তিনি হঠাৎ জিজ্ঞেস করলেন, ওনারা কি আপনাদের কোনোভাবে বিরক্ত করছে? আমি বললাম, বিরক্ত করার কথা আর কি বলবো। তখন আমি ওনাকে পুরো ব্যাপারটা খুলে বললাম। তিনি বললেন, আমি প্রপার্টি ম্যানেজারের সাথে কথা বলবো, আপনাদের জানাচ্ছি। এরপর একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ করে আমার খ্রিস্টান প্রতিবেশী দৌড়ে আমার কাছে এসে বললেন, রহমান সাহেব, খেয়াল করুন, এদের আমার কাছে মোটেও ঠিক লাগছে না। আমি বললাম, কি ব্যাপার, খুলে বলুন। তিনি বললেন, প্রতিদিন ওনাদের বাড়ি থেকে একজন লোক বেরিয়ে এলাকার দূরের একটা ডাস্টবিনে আবর্জনা ফেলে আসে।
ওখানকার ইউনিয়ন থেকে জানা গেছে ওনাদের আবর্জনার মধ্যে ছাগলের পচা মাথা আর ছাগলের শরীরের বিভিন্ন অংশ থাকে, যা একেবারেই স্বাভাবিক নয়। ভাবার বিষয় হল, ছাগলের মাথা এত যত্ন করে ওনাদের বাড়ির বাইরে আবর্জনার স্তূপে কেন ফেলা হচ্ছে? আপনি কি জানেন ছাগলের মাথা সাধারণত জাদুটোনায় ব্যবহার করা হয়? এদের এখান থেকে সরানোর ব্যবস্থা করুন, না হলে এখানে কারো বড় কোনো ক্ষতি হয়ে যাবে। আমার মনে তখন দুটো বড় বিপদের সংকেত বেজে উঠল। আমি তৎক্ষণাৎ মহল্লার সব লোকদের ডেকে একটা জরুরি মিটিং বসালাম। আমরা সবাই মিলে আলোচনা করলাম। তখন পাশের বাড়ির চাচা বললেন, আমার তো আগে থেকেই সন্দেহ ছিল, কিন্তু এখন ব্যাপারটা একেবারে স্পষ্ট হয়ে গেল। এমন কোনো শক্ত প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে কিছু বলাও যায় না। তাই আমরা ঠিক করলাম যে আগে অফিসিয়াল কোনো অভিযোগ না দিয়ে আমরা মহল্লার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ওনাদের বাড়িতে যাব। আমরা যখন ওনাদের বাড়িতে গেলাম তখন অনেকক্ষণ ধরে দরজায় কড়া নাড়লাম। প্রথমে কেউ দরজা খুলল না, কিন্তু আমরা হাল ছাড়লাম না এবং দরজায় ধাক্কা দিতেই থাকলাম। তখন ভেতর থেকে একজন মহিলার কণ্ঠস্বর শুনতে পেলাম। আমরা বললাম, আপনাদের বাসার পুরুষ মানুষদের বাইরে পাঠান। উনি বললেন, ঘরে কোনো পুরুষ মানুষ নেই। আমি জিজ্ঞেস করলাম, ওনারা কখন আসবেন? উনি বললেন, জানি না কখন আসবে। আমরা সবাই জানতাম সে নির্লজ্জভাবে মিথ্যে কথা বলছে, কারণ ওনাদের বাড়ি থেকে কাউকে আমরা বাইরে বের হতে দেখিনি। আমরা খুব কড়া সুরে ওনাকে জানিয়ে দিলাম এবং ওনাদের কাছে বার্তা পৌঁছে দিলাম যে সন্ধ্যায় যেন ওনারা এলাকার ডিফেন্স পার্টি অফিসে এসে দেখা করে, খুব জরুরি কাজ আছে। কিন্তু সেদিনও ওনাদের কেউ আসেনি। ওই রাতেই হঠাৎ করে আমাদের গলির ট্রান্সফরমারটি পুড়ে গেল। তখন ছিল প্রচন্ড গরমের মাস, জুন মাস। যাদের বাড়িতে জেনারেটর বা আইপিএস ছিল ওনারা তো বাড়ির ভেতরেই ছিল, কিন্তু যাদের বাড়িতে জেনারেটর বা আইপিএস এর ব্যবস্থা ছিল না ওনারা সবাই গরমের কারণে বাইরে বেরিয়ে এসেছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ওই বাড়ি থেকে কেউ বের হল না। সারা রাত বিদ্যুৎ ছিল না, তবুও ওই বাড়ির পর্দা এক চুলও সরল না, জানালাও একটু খোলা হল না। এই ঘটনা আমাদের গলির সবাইকে আরো বেশি চিন্তায় ফেলে দিয়েছিল এবং ওনাদের ওপর আমরা সবাই ভীষণ রেগে গিয়েছিলাম। একদিন আমাদের পাশের বাড়ির মেয়ে রোকসানা সন্ধ্যার সময় বাইরে বেরিয়ে এলো। বাচ্চারা তখন ক্রিকেট খেলতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে একটা লোক ওই বাড়ি থেকে একটা বড় কালো শপিং ব্যাগ হাতে বেরিয়ে এলো। সে বরাবরের মতোই নিজের আবর্জনা ফেলতে যাচ্ছিল। রোকসানার মাথায় তখন কি ভর করলো কে জানে। সে দৌড়ে গিয়ে লোকটার হাত থেকে শপিং ব্যাগটা ছিনিয়ে নিল। লোকটা এই ধরনের আকস্মিক আক্রমণের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। মেয়েটা ব্যাগটা ছিনিয়ে নিল, কিন্তু সে এতটাই দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে লোকটা তার কাছ থেকে ব্যাগটা কেড়ে নেয়ার কোনো সুযোগই পেল না। খোলা রাস্তায় ক্রিকেট খেলার প্রস্তুতিতে মগ্ন কিছু ছেলে ওনাকে দেখছিল। পুরো মহল্লার ছোট বড় সবাই এই বিষয়টা সম্পর্কে জানত। সবাই জানত কারা এর সঙ্গে জড়িত। হঠাৎ করে এক মহিলা জোরে চিৎকার শুরু করল। ক্রিকেট ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত ছেলেদের হাতে বল ছিল। পরিস্থিতি দেখে ছেলেরা দ্রুত ওই মহিলার দিকে ছুটে গেল। ময়লার ব্যাপারটা ছেলেরাও জানত। ওই মহিলা জোরে চিৎকার করে বলল, এই ব্যাগটা ছেড়ো, এই ব্যাগটা। এই দৃশ্য দেখে ওই লোকটা বুঝতে পারল যে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সে দ্রুত তার বাড়ির দিকে দৌড়ে গেল এবং দরজা খুলে ঘরের ভেতরে ঢুকে পড়ল। ওই মহিলা চিৎকার শুনে বুঝতে পেরেছিল যে যদি সে প্রতিবাদ করে তাহলে বাচ্চারা ওকে ধরে বেদম মারবে। বাচ্চারা তখন সবাই মিলে শপিং ব্যাগটা ছিঁড়ে ফেলল। শোরগোল শুনে মহল্লার সবাই বাড়ি থেকে বেরিয়ে এলো। সবাই নিজেদের মোবাইল ফোন বের করল, যেন প্রমাণ থাকে যে শপিং ব্যাগের ভেতরে কি আছে বা কি ছিল। আর শপিং ব্যাগটা ছিঁড়ে যেতেই ভেতর থেকে এত বাজে গন্ধ বের হচ্ছিল যে সবাই নাকে কাপড় চেপে ধরল। ব্যাগ থেকে বের হলো পচা ছাগলের মগজ, যা পচে গলে একাকার হয়ে গেছে। মহল্লার লোকেরা তা দেখে এতটাই রেগে গেল যে ওনারা সেই বাড়িতে হামলা করে দিল এবং দরজায় জোরে জোরে ধাক্কাতে শুরু করল। তবে ওনাদের মধ্যে একজনও বাইরে বেরিয়ে এলো না। হয়তো ওনারা সবাই ঘরে লুকিয়েছিল অথবা জানালা দিয়ে এই সব ঘটনা দেখছিল। কিছুক্ষণের মধ্যে পুলিশও এসে পৌঁছালো এবং ওনারা নিজেদের চোখে সবকিছু দেখল। দরজায় আবার সজোরে ধাক্কা দেয়া হলো। এবার ভেতর থেকে আবারও একজন মহিলার কণ্ঠস্বর শোনা গেল। সে বলল, কাল আপনারা মহল্লায় মিটিং ঠিক করে নিন। আমার ভাইয়েরা এখন বাড়িতে নেই। মিটিংয়ে ভাইরা এসে যাবে। আপনাদের যা বলার বাড়ির পুরুষদেরকেই বলবেন। আমরা বললাম,
আমরা তো বাড়িতে পুরুষের সঙ্গে কথা বলতে এসেছি, তুমি কেন বারবার গেটের কাছে আসছো? ওদের পাঠাও। ওই মহিলা তখন বলল, এই সময় আমি বাধ্য হয়ে এসেছি, কারণ বাড়িতে এখন কোনো পুরুষ নেই। অথচ তার স্বামী আমাদের চোখের সামনেই বাড়িতে ঢুকেছিল। ওই মহিলা কিভাবে এত সহজে মিথ্যা কথা বলছিল আমরা বুঝতে পারছিলাম না। আমরা চেঁচিয়ে বললাম, তোমার স্বামী তো এই বাড়িতেই ঢুকেছে, সে কি উড়ে গেছে নাকি, না অন্য কোথাও চলে গেছে? কিন্তু সে স্পষ্টভাবে সে কথা অস্বীকার করল। এখন বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, আপনারা সন্ধ্যায় এসে কথা বলুন। আমরা তখন আর কোনো কিছু করতে পারতাম না। যদি জোর করে কিছু করতাম তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যেত। ওই মহিলা বেশ চালাক ছিল। যদি তেমন কিছু হতো তাহলে ওনারা সব দোষ আমাদের অর্থাৎ পাড়া প্রতিবেশীদের উপর চাপিয়ে দিত। পাড়ার সবাই এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত ছিল। আমি আবার দুবাইতে ফোন করে বাড়িওয়ালাকে পুরো ঘটনাটা জানালাম। তিনি তখন ওনাদের দেয়া জাতীয় পরিচয়পত্রের একটি কপি চাইলেন, যেন আমরা নিশ্চিত হতে পারি যে এই লোকটাই সেই ব্যক্তি যাকে বাড়ি ভাড়া দেয়া হয়েছিল। এখন এই আইডি কার্ড যাচাই করার পালা। এর উপর যে ঠিকানা দেয়া ছিল সেটি গোপালগঞ্জের। এই কাজটা সকালেই করা সম্ভব ছিল। পরের দিন সকালে আমরা 2-3 জন মিলে প্রপার্টি ডিলারের কাছে গেলাম। তখন তিনিও বেশ চিন্তিত হয়ে উঠলেন। তিনি বললেন, আমাদের কাছে তো দুই পক্ষই চুক্তি করে, আমরা কেবল দুই পক্ষকে মিলিয়ে নিই। কার আচরণ কেমন সেটা তো আমাদের জানার কথা নয়, কিন্তু আমি সন্ধ্যার মিটিংয়ে অবশ্যই আসব, আর আমরা ওনাদের নিজেদের পক্ষ থেকে বাড়ি খালি করার জন্য নোটিশ দিব। আপনারা চিন্তা করবেন না। হ্যাঁ, কিন্তু আমরা কিভাবে চিন্তা না করে থাকতাম? এখানে প্রপার্টি ডিলারেরও কোনো দোষ ছিল না। স্পষ্ট ব্যাপার হলো ওনারা কাউকে ব্যক্তিগতভাবে চেনেন না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই ওই বাড়ির দরজা একবারও খুলল না। যাই হোক, সন্ধ্যা হলো, সবাই জমায়েত হলো, কিন্তু যাদের সঙ্গে কথা বলার ছিল, যাদের জন্য এই মিটিং রাখা হয়েছিল, ওনারা সবাই উধাও। আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। যখন নিশ্চিত হলাম যে কেউই আসবে না, তখন আমরা সবাই মিলে ওনাদের দরজার দিকে এগিয়ে গেলাম। দরজায় বেল বাজিয়ে আমাদের হাত ব্যথা হয়ে গেল, কিন্তু কেউ দরজা খুলল না। তখন গেট টপকে ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। গেট টপকে ভিতরে গিয়ে দরজাটা খুলে দেওয়া হলো। সব মহল্লার লোকেরা এবং জেলা পরিষদ সদস্যরা ভেতরে প্রবেশ করলেন, কিন্তু ভেতরে কাউকে পাওয়া গেল না। ঘরের ভেতর থেকে পচা মাংসের এক তীব্র দুর্গন্ধ আসছিল। ভেতরে আমরা যা কিছু দেখলাম তা আমাদের আতঙ্কিত করার জন্য যথেষ্ট ছিল। অদ্ভুত সব জিনিসপত্র দেখে আমরা হতবাক হয়ে গেলাম। দেয়ালের এখানে সেখানে কয়লা দিয়ে অদ্ভুত ভাষায় কিছু লেখা ছিল, সঙ্গে কিছু বিচিত্র চিহ্নও আঁকা ছিল। পরিষ্কার বোঝা যাচ্ছিল যে রাতের কোনো একটা সময় ওনারা পেছনের দরজা দিয়ে ঘর ছেড়ে পালিয়ে গিয়েছে। ওনাদের কাছে কোনো মালপত্র ছিল না, তাই ওনাদের জন্য পালানোও খুব সহজ ছিল। ইউনিয়নের লোকেরা আমাদের সঙ্গেই ছিল। ঘরের ভেতরে রান্নাঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছিল, যা দেখে মনে হচ্ছিল অনেক দিন ধরে এখানে পড়ে আছে এগুলো। রান্নাঘরের একপাশে কিছু ধারালো ছুরি আর চাপাতি ছিল। রান্নাঘরের ক্যাবিনেটে ছাগলের মাংস ঝুলছিল, যা দেখে মনে হচ্ছিল একদিনের পুরনো, অর্থাৎ ছাগলগুলো এখানেই রান্নাবান্না জবাই করা হতো। একপাশে ছাগলের লিভার, ফুসফুস এবং হৃৎপিণ্ড পড়েছিল। পুরো বাড়িটা খালি ছিল, শুধু রান্নাঘরে 5টা প্লেট আর বিভিন্ন রেস্টুরেন্টের শপিং ব্যাগ পড়েছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এই বাড়িতে রান্না হতো না, কারণ প্লেট ছাড়া রান্নাঘরে মাত্র 2টো গ্লাস ছিল। কোনো বাটি বা পাতিল ছিল না, আর কিছুই দেখা গেল না। ব্যবহৃত জিনিসপত্রের মধ্যে ঘর থেকে মাত্র 6টা বালিশ পাওয়া গেল। না ছিল কোনো চাদর, না কোনো কাপড়, কিচ্ছু না। সবচেয়ে বড় কথা হলো, যখন ওপরের ঘরটা খোলা হলো, আপনারা বিশ্বাস করবেন না, আমরা সবাই ভয়ে আমাদের চোখ ফিরিয়ে নিলাম, চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিলাম। আমরা চাইনি ওই নোংরা দৃশ্য আমাদের চোখে পড়ুক। সেটা ছিল এক অত্যন্ত ভয়ঙ্কর দৃশ্য। এমন শয়তানও আমাদের মধ্যে আছে যারা শুধুমাত্র কিছু টাকার জন্য মানুষের হাসি খুশি জীবন নষ্ট করে দেয়। আমার তখন মন চাইছিল ওই লোকগুলো যদি আমার সামনে আসতো, তাহলে আমি ওনাদের সবাইকে ধীরে ধীরে যন্ত্রণা দিয়ে ঠিক একইভাবে মারতাম, যেভাবে ওনারা ওনাদের জাদুর মাধ্যমে অন্য নিরাপরাধ লোকদের সঙ্গে খেলছিল। ওই ঘরে দেয়ালের বিভিন্ন জায়গায় হুক লাগানো ছিল এবং সেগুলোর ওপর পুতুলগুলোকে ফাঁসির মতো করে ঝুলিয়ে রাখা হয়েছিল। প্রতিটি পুতুলের ওপর আলাদা আলাদা নাম লেখা ছিল। কিছু পুতুলে সূঁচ ঢোকানো ছিল, আর কিছু পুতুল
তখনও অসম্পূর্ণ ছিল। যেই পুতুলগুলো বানাচ্ছিল সেই হাত দিয়েই সেলাই করে এক পাশে রেখে দিয়েছিল, আর কিছু পুতুলে কেবল তুলা ভর্তি করা বাকি ছিল। এই দৃশ্যটা এমন ছিল যে পরিষ্কার বোঝা যাচ্ছিল ওনারা হঠাৎ করেই সবকিছু ছেড়ে পালিয়ে গিয়েছে, কারণ আমরা ওনাদের আসল চেহারাটা ধরে ফেলেছিলাম। ঘরের আলমারির ভেতর থেকে কিছু লেবু, লবণ, চিনি আর একটা নোটবুক পাওয়া গিয়েছিল, যেখানে কিছু মানুষের নাম এবং ওনাদের শরীরের কোথায় কোথায় কষ্ট দিতে হবে সেই জায়গাগুলোর কথাও লেখা ছিল। আর একটা ছোট কাগজে 4-5টা নাম আর তাদের কাছ থেকে পাওনা টাকার বিস্তারিত বিবরণ ছিল। কারো কাছ থেকে 1.5 লাখ, কারো কাছ থেকে 2 লাখ, কারো কাছ থেকে 1 লাখ, কারো কাছ থেকে 5 লাখ, যার যার সামর্থ্য অনুযায়ী রেট ঠিক করা ছিল। আলমারির ভেতর থেকে 1-2টি ছবিও পাওয়া গিয়েছিল, যার মধ্যে একটাতে কারো বুকের ওপর দাগ দেওয়া হয়েছিল। এই সবকিছুর বর্ণনা এমন ছিল যেন চিৎকার করে বলছিল সে এখানে কি ভয়ানক কাণ্ড ঘটত। আমরা সবকিছুর ছবি তুলে বাড়িওয়ালাকে পাঠিয়ে দিলাম, আর তিনিও অবাক হয়ে গেলেন যে তার বাড়িতে এই সব ঘটেছিল। হঠাৎ করে বাড়িওয়ালার কাজিনও এসে পড়লেন। ওনারা সবকিছু নিজের চোখে দেখলেন। পরে জানা গেল ভাড়াটিয়াদের দেয়া আইডি কার্ডটাও নকল ছিল। তাদের ব্যাংকিং অ্যাকাউন্টের নাম্বারটিতেও যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই নাম্বারটা ব্লক করা ছিল, আর সেই সিম কার্ডটাও কোনো এক মৃত মানুষের নামে রেজিস্ট্রেশন করা ছিল। সবকিছুই নকল, 2 নম্বর। ওই 2 নম্বর লোকদের তাড়িয়ে দেওয়ার পর পরিচ্ছন্নতা কর্মীদের দিয়ে পুরো ঘরটা পরিষ্কার করানো হলো। বাড়ির মালিকের কাজিন একজন হুজুরকে নিয়ে এসেছিলেন। ওনার পরামর্শে এখানে কোরআন খতম দেয়া হলো, যেন এই ঘর থেকে খারাপ কোনো কিছুর প্রভাব চলে যায়। কিন্তু এই ঘরের ভয় আর আতঙ্ক পুরো মহল্লায় ছড়িয়ে পড়েছিল। তারপর থেকে এই বাড়িটা ফাঁকাই পড়ে রইল, আর আজও সেটা ফাঁকা। এলাকার ইমাম সাহেব প্রায়ই কোরআন পড়ানোর জন্য বাচ্চাদের নিয়ে আসেন, সেখানে পড়াশোনা করান, কিন্তু আমাদের সবার মনে এই বাড়িটার ব্যাপারে একটা ভয় স্থায়ীভাবে বাসা বেঁধে ফেলেছে। না, এই বাড়িটার ভাড়া দেয়া হয় না, এটা বিক্রিও করা হয় না, কারণ সবাই নিজের চোখে সবকিছু দেখেছে। বাড়িওয়ালাকে অনেক কষ্ট পোহাতে হয়েছে, তার অনেক আর্থিক ক্ষতিও হয়েছে, কিন্তু এখন আর কিছুই করার নেই। ওনারা হয়তো এখন অন্য কোনো এলাকায় চলে গেছেন, আর সেখানে আবার টাকার লোভে মানুষের জীবন নিয়ে খেলছেন। এমন লোকদের আল্লাহ ছাড়া আর কেউ ধরে না, কেউ শাস্তি দেয় না। আমাদের সবারই এমন মানুষের হাত থেকে নিরাপদ থাকা উচিত। পরে আমার মনে হলো আমি সেদিন রেস্টুরেন্টে 2জন মহিলাকে দেখেছিলাম ওই লোকগুলোর সঙ্গে। ওনারা নিশ্চয়ই কারো ওপর কালোজাদু করানোর জন্য বা কোনো কিছু ডিল করার জন্য ওই ব্যক্তিদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। এমন জঘন্য মানুষেরা সাধারণ মানুষের ছদ্মবেশে আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। ওনারা আমাদের ক্ষতি করেন, আর সেই ক্ষতির ওপর ভিত্তি করে দাম নির্ধারণ করেন, অর্থাৎ যত বড় ক্ষতি তত বড় দাম। আল্লাহ আমাদের এমন মানুষ আর এমন কুদৃষ্টি থেকে রক্ষা করুন।